গল্প শোনার আগে একটি অনুরোধ, প্লিজ ফ্যালনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন প্রতিটি গল্প সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কে 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 ওখানে? যেখানে উকি দেয়। ঠিক তাই। আর আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে লেখিকা অনিন্দিতা নাথের লেখা গল্প অভিশপ্ত হানাবাড়ি। গল্প পাঠে শুভঙ্কর। অন্যান্য চরিত্রে শ্রাবন্তী, শিউলি, পূজা, ইন্দিরা এবং পলাশ। গল্পের সূত্রধার আমি শিউলি। তাহলে শোনা যাক। একটা না একটা খসখস শব্দ। আমি কাঠ হয়ে বসে আছি, যদিও এখন ঘরের দরজাটা ভেজানো আছে, আমি বন্ধ করে দিইনি। কিন্তু কি যায় আসে তাতে? ও এলেই দরজাটা আপনা আপনিই বন্ধ হয়ে যাবে। ত্রস্ত বলির পাঁঠার মতো হাড়ি কাঠে মাথা ঢুকিয়ে বসে থাকতে হবে। কান অব্দি চিরা শীতল হাসি নিয়ে আমার দিকে এগিয়ে আসে ও। চুলের মুঠি ধরে নিয়ে যায় ওই অতল পাতালে। খুঁজতে থাকি, সেই খোঁজার কোনো শেষ নেই। একটা টিকটিক শব্দ বেজে চলে অবিরাম, যেন জানান দেয় আমার জন্ম নেই, মৃত্যু নেই, আছে শুধু খোঁজার চেষ্টা। খুঁজতে হবে তাকে। সে একই প্রশ্ন করে, আর আমি খুঁজতে থাকি আমার আমিকে। সে কখনো পিছু ছাড়ে না। হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দ হতেই আমি সেই বন্ধ দরজা পেরিয়ে ফিরে আসি বর্তমানে। ফিরে যাই আমার গল্পের শুরুর দিকে। স্মৃতি রোমন্থন করে খুঁজে আনি সেই অভিশপ্ত দিনগুলোকে। মা বাবা মারা যাওয়ার পর পুরুলিয়ার এই বাড়িতে আমায় নিয়ে আসা হয়। যদিও এই বাড়িটা আমার মায়ের মামা বাড়ি। জানো তো, বাড়িটার নাম ভারী অদ্ভুত ছিল, উত্তরসূরি। যদিও উত্তরসূরি শব্দটার অর্থ পরে বুঝেছিলাম, যার দ্বারা বংশ রক্ষা হয়। কিন্তু এ গল্প বংশ রক্ষা নয়, এ গল্প একটা বাড়ির গল্প। বাড়িটা নিজের গল্প বলে। ছেলেবেলা থেকে শুনেছিলাম আমার বড় মার শেষ স্মৃতিচিহ্ন ছিল এই বাড়িটা। বাড়িটাকে প্রাণ দিয়ে রক্ষা করেছেন তিনি। যদিও বাড়িটার সম্পর্কে একটা গুজব ছড়িয়ে পড়েছিল চতুর্দিকে। সবাই বলতো কোনো পুরুষ মানুষ ওই বাড়িতে থাকতে পারে না। এমনকি বাড়িটা না চাইলে কেউই ওই বাড়িতে থাকতে পারে না। আর চোর করতে গেলেই হারিয়ে যাবে সে কালের অতলে, যেমন আমার মা বাবা। আমি যখন এই বাড়িতে আসি তখন এই বাড়িতে বড় মা আর মাসি দিম্মা থাকতেন। মাসি দিম্মা আমার মায়ের মাসি, আর মায়ের দিদাকে বড় মা বলেই ডাকতাম। 13 বছর বয়সে বাবা মাকে হারিয়ে যখন এই বাড়িতে আসি, তখন আমার সাথে আমার সঙ্গী ছিল আমারই ছোট ভাই বিল্টু। কিন্তু সে এখন আর নেই। ওই যে বললাম না, জোর করে থাকতে পারে না। আমার এখনো মনে আছে, বিল্টু আর আমি যেদিন প্রথম এই বাড়িতে এসেছিলাম, মাসিদিমা আঁতকে উঠে বড় মাকে বলেছিলেন, আবার আবার সেই ভুল করলে? নিয়মের বিরুদ্ধে গেলে সে সে শাস্তি দেবেই। বিল্টুকে এই বাড়িতে রেখো না। কিন্তু সদ্য মাকে হারিয়ে বিল্টু আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল। আর সেটাই সেদিন মাসিদিম্মার কথায় ভেবেছিলাম, এ বাড়িতে হয়তো কোনো কড়া দিদিমণি আছে
যে কিনা খুব শাস্তি দেয়। কিন্তু পরে বুঝলাম কড়া দিদিমণি নয়, ছিল তার থেকেও শতগুণ ভয়ঙ্কর কিছু। তাকে চোখে দেখা যায় না, শুধু উপলব্ধি করা যায়। প্রথম প্রথম বাড়িটাতে এসে অবাক হতাম, এত বড় বাড়িতে থাকতো শুধু দুজন। আমরা আসার পর এক দুঃসম্পর্কের মামা বিল্টুকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু নিয়ে যেতে পারেননি। নিয়তি নিয়ে যেতে দেয়নি। আর নিয়তির উপরে কেই বা উঠতে পারে? যে নিয়তিকে চ্যালেঞ্জ করেছে তার কি পরিণতি হয় সেটা আমি দেখেছি, কিন্তু তখন বুঝিনি। বুঝলাম কিছুদিন পর। আমাদের এই বাড়িতে আসার কারণ, এই বাড়িতে আসার দুদিন আগে এক রাতে ঘরের মধ্যে ঘাড় ভেঙে মৃত অবস্থায় পড়েছিল আমার মা বাবা। তাদের দুজনের সারা মুখ অজস্র বলি রেখায় ভরা ছিল। চোখগুলো সেদ্ধ ডিমের মতো বেরিয়ে এসেছিল কোটর থেকে। বুঝেছিলাম খুব ভয় পেয়েছিল দুজনেই। মারা যাওয়ার আগের রাতে ঘুমের মধ্যে মায়ের কান্নার শব্দ শুনতে পেয়েছিলাম। কান্নার ভিতরে কাটা কাটা কয়েকটা শব্দ কানে এসেছিল। না না, আভা নয়, আমার মেয়ে যাবে না ওই হানা বাড়িতে। তখন যদিও মায়ের কথার প্রকৃত অর্থ বুঝিনি, পরে বুঝেছিলাম মা ছিল এই বাড়ির নির্বাচিত সেই প্রিয় মানুষ যাকে বাড়িটা বেছে নিয়েছিল। কিন্তু মা সব কিছু উপেক্ষা করে পালিয়ে যায় বাড়ি থেকে। তারপর বাবার সঙ্গে সংসার। মা ভুলেই গিয়েছিল অভিশপ্ত বাড়িটাকে, কিন্তু ওই বাড়িটা তার শিকারকে ভুলতে পারে না। মাকে না পেয়ে সে পরের শিকার বানালো আমাকে। আর কিছু লেখা নেই, ওখানেই শেষ। ব্যস্ত হাতে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে পাল্টে দেখছে বিনি। না, কিচ্ছু লেখা নেই আর। হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে পড়ে। ওর চোখের সামনে এক প্রশস্ত আকাশ, দূরে দূরে জোনাকির মতো স্বল্প আলোয় আধো ঘুমে জেগে আছে শহরটা। 5 তলার এই আবাসনের সবচেয়ে উপরের তলায় বিনির হাতে চামড়ার কভারে মোড়া আছে একটা পুরনো খাতা, অনেকটা ডায়েরির মতো, কিন্তু ডায়েরি নয়। কি মিল দুজনের জীবনে, যেন অতীতের পাতা থেকে বর্তমানে ফিরে এসেছে। বিনি অর্থাৎ বিনিতা মুখার্জি শহরের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। আর 5টা সাধারণ পরিবারের মতো বিনির পরিবার নয়। এই ফ্ল্যাটে বিনি আর তার 2 দিদা থাকেন। একজন বিনির মায়ের মাসি, আরেকজন মায়ের দিদা। মায়ের দিদাকে বড় মা আর মায়ের মাসিকে মাসি দিম্মা বলেই সে ডাকে ছোট থেকে। বিনির জীবনেও একই বিপর্যয় নেমে এসেছিল যখন সে ক্লাস 5-এ পড়ে। ক্যান্সারে বিনির মা চলে গেলেন, আর মায়ের মৃত্যুর শোক সামলাতে না পেরে বাবা কয়েক মাসের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে। সেই থেকে বিনি 2 দিদার সঙ্গে এই আবাসনের বাসিন্দা। কিন্তু এর পিছনে আরও একটা গল্প আছে, যদিও অনেক পরে বিনি সে কথা জানতে পারে। ততদিনে তার মা আলোয় মিশে গেছে। বিনিকে তার মা নিয়ে এসেছিলেন অনাথ আশ্রম থেকে। বিয়ের পর পুরুলিয়ায় ঘুরতে গিয়েছিলেন বিনির বাবা মা। সেখানেই ওরা ঘুরতে ঘুরতে পৌঁছান আশ্রয় নামের অনাথ আশ্রমে। 2 মাসের বিনিকে দেখে আর ফেলে আসতে পারেননি তারা। বিনিকে নিয়েই ফিরে এসেছিলেন। তবে থেকে এই পরিবারের মেয়ে এসে বড় হয়ে তার মাসি দিম্মার মুখে সেই গল্প শুনেছিল। পরে যদিও আশ্রয়ের খোঁজ করেছিল সে, কিন্তু সেই অনাথ আশ্রম আজ বন্ধ হয়ে গিয়েছে। শেকড়ের খোঁজ আর করেনি বিনি। কি হবে খোঁজে?
গাছটা যখন উপরে ফেলেই দিয়েছে তার পরিবার, বড়মা মাঝে মাঝে ঘুমের ঘোরে বলেন, শেষের আগে সব হিসেব মিলে যাবে, ঠিক বৃত্ত সম্পূর্ণ হবে, পারবো বাঁচতে, বৃত্ত সম্পূর্ণ হবে। কিন্তু বিনি, কিসের বৃত্ত? কাকে কাকে বাঁচাতে হবে? এসব প্রশ্নের উত্তর দিতে পারেন না বয়সের ভারী নুচ্চ মানুষটা। উদাস চোখে বাইরের দিকে তাকিয়ে থাকে বিনি। আকাশের গায়ে তারার মেলায় যেন মায়ের মুখটা ভেসে ওঠে। আজও মনে পড়ে শ্রীরামপুরের বাড়িতে রাতে ছাদে বসে বাবা মায়ের সঙ্গে কালপুরুষ সপ্তর্ষি মণ্ডলকে খুঁজে বেড়ানো। এত বছর পরেও মায়ের কথা মনে পড়তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ে, গাল দুটো ভিজে যায়। খাতার লেখাগুলো যেন এক লহমায় বিনিকে তার অতীতে ফিরিয়ে নিয়ে যায়। মনটা হঠাৎ ভারী হয়ে গেছে তার। খাতাটা টেবিলের ওপর রেখে বিছানায় নিজেকে এলিয়ে দিল বিনি। স্কুল ফেরত কলেজ স্ট্রিটে পুরনো বই কিনতে গিয়েছিল আজ। সেই বইয়ের সঙ্গে চামড়া বাঁধানো খাতাটা আজ ভুল করেই নিয়ে আসে বিনি। কাল দোকানে ফেরত দিতে হবে এই ভেবে ঘুমানোর চেষ্টা করে। মাথাটা এত ভারী লাগে কোনো দিন লাগেনি। চোখের পাতা দুটো বন্ধ করে অতল গভীরে হারিয়ে গেল বিনি। ঝকঝকে নরম রোদ এসে যেন সোহাগে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। চোখ দুটো কুঁচকে থাকায় জানলার দিকে। একটা কৃষ্ণচূড়া আর একটা বোগেনভেলিয়া গাছ জানলার বাইরে নরম রোদ মেখে যেন বিনিকেই ডাকছে। তবে সহচরী হাতে হাতে ধরে ধরে আয়, তবে সহচরী হাতে হাতে ধরে ধরে। মোবাইলে অ্যালার্ম বেজে উঠল। তাতেই ঘোরটা কাটল তার। 6:30 বাজে। এবার উঠতে হবে স্কুলের জন্য। বিনি আজ স্কুল ফেরত আবার কলেজ স্ট্রিটে এসেছে। কালকের এই খাতাটা তো ফেরত দিতে হবে। বাস থেকে নেমেই মনে পড়ল সেটা কাল রাতে টেবিলের উপর রয়ে গিয়েছে। সেটা স্কুলে আসার সময় ব্যাগে আনতেই মনে নেই। বাড়ি ফিরে আসার জন্য ওই ফুটে গিয়ে বাস ধরতে হবে। রাস্তাটা পার হওয়ার সময় ফোনটা বেজে উঠল তার। সেটা বের করতে গিয়েই হাতে ঠেকল ঠান্ডা চামড়ার কভারে মোড়া সেই খাতাটা। খানিকটা অবাকই হলো বিনি। আনমনে কখন যে ওই দিকের ফুটপাতে পৌঁছে গেছে আর সামনে দাঁড়িয়ে পড়েছে তার গন্তব্যের বাস, সে অজান্তেই বুঝতে পারেনি। যাক, সে বাসে উঠে পড়ল। খাতাটা খোলো বিনি, খাতাটা খোলো বিনি। মনের মধ্যে কেউ যেন কথাগুলো বলে গেল। বিনি এই ডাকের অর্থ জানে। ওতে আরো কিছু নতুন লেখা এসেছে। ভারী অদ্ভুত, কিন্তু সেই অমুক টানকে উপেক্ষা করতে পারে না বিনি। খাতাটা খুলে পড়তে শুরু করে। মা বাবা চলে যাওয়ার পরই আমার আর বিল্টুর চারপাশে অনেক কিছু বদলে গেল। ওই বাড়ি থেকে তোর মা পালিয়ে এসেছিল, সে কি সব ভুলে যাবে? এই কথাটা প্রায়ই শুনতাম, কিন্তু কিছু বুঝতে পারতাম না। তারপর পৌঁছলাম ওই বাড়িটাতে। বড় মা আর মাসিদিম্মার ভালোবাসায় মা বাবার অনুপস্থিতি একটু একটু করে ভুলতে বসেছিলাম। তারপর আসলো সেই দিন। বিল্টু রোজ দুপুরে ছাদে গিয়ে খেলা করত। সেদিন আমারও ঘুম আসছিল না। মাসিদিম্মার পাশ থেকে নিঃশব্দে নেমে ছাদে গিয়ে দেখি বিল্টু খেলছে, আর তার পাশে আরেকজন দাঁড়িয়ে নারকেল পাতার চালের ছায়া আর বড় কৃষ্ণচূড়া গাছের ডালের পাশে সে দাঁড়িয়ে।
একটা অস্পষ্ট অবয়ব। বিল্টুকে যতটা পরিষ্কার দেখতে পাচ্ছি, সেই মেয়েটাকে অত পরিষ্কার দেখতে পাচ্ছি না। মেয়েটার গলায় একটা দড়ির ফাঁস লাগানো, দড়িটার শেষ প্রান্ত ছাদ থেকে নিচে ঝুলছে। আমার পা দুটো যেন মেঝেতে জমে গিয়েছে। মুখের ভিতর জীবের উপস্থিতি টের পেলাম না। বহু চেষ্টায় গলা দিয়ে গোঁ গোঁ শব্দ বেরিয়ে এলো। সেই শব্দে বিল্টুর প্রক্ষেপ নেই। দেখি মেয়েটা তাকিয়ে আছে আমারই দিকে। মেয়েটার কপাল বরাবর লম্বা করে ছেঁড়া, আর সেখান থেকে ছুঁইয়ে জল পড়ছে। গলার উপর দড়িটা চেপে বসেছে। চোখের মণি দুটো খুব ছোট, ঠিক যেন দুটো বিন্দু। কিন্তু এ কার চেহারা? মাথা ঘুরে গেল। সিঁড়ির উপর থেকে গড়িয়ে পড়ে যাব এমন সময় দুটো শক্ত হাত আমায় সিঁড়ি থেকে পড়ে যেতে দিল না। মাসি দিম্মা আমায় ধরে নিচে নামিয়ে আনলেন। নিচের ঘর থেকে একটা সুন্দর ধূপের গন্ধ আসছে। বড়মা একটা ফটো ফ্রেমের সামনে মিষ্টি সাজিয়ে দিচ্ছেন। দৌড়ে সেদিকে গিয়ে দেখি বিল্টুর ছবিতে মোটা রজনীগন্ধার মালা। এক লহমায় সব মনে পড়ে গেল। 3 দিন আগে ছাদে খেলতে খেলতে বিল্টু নিচে পড়ে যায়। কুয়োর পাশে ওর রক্তাক্ত নিথর দেহটা পড়েছিল। আবার মাথাটা ঘুরে উঠল। সাথে সাথে আরেকটা কথা, এই বাড়িতে ওর চিহ্নিত ব্যক্তি ছাড়া কেউ থাকতে পারবে না। বিল্টুকে রাখবে কেন? ওর মৃত্যু অবধারিত ছিল। এই কথাগুলোকে বলেছিল মনে পড়ে না, কিন্তু কথাগুলো ভেসে বেড়ায় বদ্ধ হানাবাড়ির 4 দেওয়ালের মধ্যে। লেখা শেষ, আর কিছুই লেখা নেই। বাসটা জোরে ক্যাচ শব্দে ব্রেক কষে দাঁড়ালো। বিনি যেন একটা ঘোরের মধ্যে থেকে বর্তমানে ফিরে এলো। আর একটা স্টপেজ পর বিনির গন্তব্যস্থল। ডায়েরিটা ব্যাগে ভরে নেয় সে। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে সোশ্যাল মিডিয়ায় উঁকি দেয় বিনি। হোয়াটসঅ্যাপে কয়েকটা মেসেজের জবাব দিয়ে আবার উদাস চোখে জানলার বাইরে তাকায়। পরন্ত সূর্যের প্রগাঢ় আভা মেখে কৃষ্ণচূড়া আর বোগেনভেলিয়া গাছটা যেন এক রাশ মন খারাপ করে দাঁড়িয়ে। বিনির মনটা ভারী হয়ে আসে। আবার ডায়েরিটার কথা মনে পড়ে যায়। কে এই মেয়েটা? আবার শেষ পর্যন্ত কি হয়েছিল? খাতাটা এত অদ্ভুত কেন? কেন সেটা আর ফেরত দিতে পারিনি? পুরুলিয়ায় কোথায় এই অভিশপ্ত ভিলা? কি যেন নাম? হ্যাঁ, মনে পড়েছে, ও উত্তরসূরি। এইসব প্রশ্নের ভিড়েই হারিয়ে গিয়েছিল বিনি। পাশের ঘর থেকে বাংলা ধারাবাহিকের গান ভেসে আসতেই চিন্তার জালটা ছিন্ন হলো। হঠাৎ বিনির মনে পড়ল পুরুলিয়ায় সুতপার বাড়ি। ফোনে সুতপার নম্বরটা খুঁজে পেতেই ফোন করে ফেলে সে। কয়েকবার রিং হতেই সুতপার কণ্ঠস্বর ভেসে আসে। এক রাশ মিটে বাতাসের মতো ও সুতপা। বিনির সঙ্গে একই কলেজে পড়াশোনা করেছিল। খুব স্বপ্ন দেখত পড়াশোনা করে বড় চাকরি করবার, কিন্তু সেই স্বপ্ন অধরা থেকে যায় মেয়েটার। বাড়ির লোকের চাপে কলেজ শেষ হতেই বিয়ের পিড়িতে বসতে হয়। সুতপার বিয়েতে কলেজের বন্ধুদের মধ্যে বিনিরও নিমন্ত্রণ ছিল। বিনি অবশ্য যেতে পারেনি। তখন পরীক্ষার জন্য সে অন্য শহরে। সেই দুঃখ আর কষ্ট মিশ্রিত সমস্ত আবেগ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল 2 বন্ধুর গল্পে। জানিস বিনি, যতটা খারাপ ভেবেছিলাম জীবনটা ততটা খারাপ নয়। হ্যাঁ, একটু নিজেকে ছাড়তে হবে, তবেই অন্যদিকের মানুষটা ছাড়বে। সময় লেগেছিল জানিস, তবে এখন সব মিলিয়ে এটাই আমার জীবন।
ভালোবাসাকে ভালোবেসে ফেলেছি, আর সঙ্গের মানুষটা সেও খুব ভালো। সুতপার কথা শুনে মিটি মিটি হাসে বিনি। তার মনে পড়ে যায় বিয়ের আগে কতই না খেঁদেছিল মেয়েটা, আর আজ ওর সংসারের সব সুখ দুঃখের কথা বলতে বলতে থামছেই না যেন। বিনির মন একটা অদ্ভুত ভালো লাগায় ভরে যায়। ও এই স্বাদ থেকে বঞ্চিত। মাথার উপর অভিভাবক থাকলেও তার বিয়ের কথা কারোর বোধহয় মাথায় আসে না। মাঝে মাঝে বিনির মনে হয় ও নিজেই এ বাড়ির অভিভাবক। ও না থাকলে কি করে চলবে, এই চিন্তায় বিয়ের দিকেও আর তাকিয়ে দেখেনি কখনো। প্রেম ভালোবাসার দৃষ্টিগুলোকে সযত্নে এড়িয়ে চলা এখন তার অভ্যেস হয়ে গেছে। সুতপা ওইদিকে অনর্গল কথা বলেই যাচ্ছে। বিনি অন্যমনস্ক হয়ে গেছে দেখে নিজেই বলে, কিরে, লাইনে আছিস? ভাবনার জগৎ থেকে ফিরে আসে বিনি। হ্যাঁ, শুনছিলাম, তোর কথাগুলো মন দিয়ে শুনছিলাম। তারপর প্রায় 1.5 ঘন্টা বিনি আর সুতপা ভেসে যায় ছেলেবেলার স্মৃতিতে। যখন ফোন কাটতে যাবে তখন সুতপা বলে, ইস, তুই এতদিন পরে ফোন করলি আর আমি নিজের কথাই বলে যাচ্ছি কখন থেকে। সরি রে, কিছু মনে করিস না, আসলে এতদিন পরে তোকে ফোনে পেয়ে। আরে এসব ছাড়, আমার ভালোই লাগছিল তোর গল্প শুনতে। শোন না, বলছি আমাকে একটা হেল্প করতে পারবি? হ্যাঁ বল না, সম্ভব হলে নিশ্চয়ই করব। একটা বাড়ির খোঁজ পেয়েছি, একটু খবর এনে দিতে পারবি? তোদের ওখানেই জায়গাটা, পুরুলিয়ায়। বাড়িটার নামটা না একটু অদ্ভুত। কি নাম? বিনি একটু থেমে বলল, উত্তরসূরি। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু বিনি, শুধু নাম দিয়ে তো বাড়ির খোঁজ পাওয়া মুশকিল। আর কিছু জানিস না? না রে, আর কোনো তথ্য নেই, শুধু নামটাই জানি। একটু একটু আর্জেন্ট খোঁজ চাই, তাই আর কি তোকে। বুঝতে পারছি, তবে পুরুলিয়াতে অনেক ছোট বড় রাজবাড়ির আদলে বাড়ি রয়েছে। এই বাড়িটা ঠিক কোন জায়গায় সেটা আমি তো এখনই বলতে পারবো না। হ্যাঁ, তবে খুঁজে বের করা অসম্ভব কিছু নয়। তুই আমাকে কয়েকটা দিন সময় দে, আমি জানাচ্ছি। সুতপার সঙ্গে আর বিশেষ কথা হয়নি সে রাতে। তারপর প্রায় 2 সপ্তাহ কেটে গেছে। সময়ের তালে তালে বিনি প্রায় ভুলতে বসেছিল আভার কথা। হঠাৎ সুতপার ফোন থেকে একটা মেসেজ আসে বিনির মোবাইলে। বিনি, ওই বাড়িটার খোঁজ করিস না, একটা ভয়ঙ্কর অভিশাপ জড়িয়ে রয়েছে ওই বাড়িতে। জানিস জানিস ওই বাড়িতে কেউ নেই, সেখানে আবার আবার সবাই আছে। মেসেজটা পড়ে কিন্তু তার মাথায় কিছুই ঢোকে না। সুতপাকে সঙ্গে সঙ্গে ফোন করতেই ওদিক থেকে যান্ত্রিক কণ্ঠ জানান দেয় ফোন বন্ধ। কিন্তু এই মাত্র মেসেজ করলো সুতপা, একটা মেসেজ করলো বিনি, একটা টিক দেখাচ্ছে, মানে ডেলিভার্ড হয়নি। বারবার চেষ্টা করেও সেই একই যান্ত্রিক কণ্ঠস্বর। আজ স্কুলেও সেরকম মন বসাতে পারল না। কাজের ফাঁকে বরাবর মোবাইল দেখতে থাকে, অথচ সুতপার কোনো উত্তর নেই। ওর বাড়ির আর কারো নম্বরও নেই যে যোগাযোগ করবে। মনটা একটু খারাপ হয়ে যায় তার। স্কুল থেকে ফিরে অল্প কিছু মুখে দিয়ে শুয়ে পড়ে বিনি। সারাদিনের উদ্বেগ আর মানসিক দুশ্চিন্তা ওকে আজ অন্য দিনের তুলনায় বেশ ক্লান্ত করে দিয়েছে। বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে একটা স্বপ্ন বারবার ভেসে আসে। একটা মেয়েকে গলায় দড়ি বেঁধে কেউ কুয়োর মধ্যে ফেলে দিচ্ছে। মেয়েটা অনেক চেষ্টা করছে বাঁচতে, কিন্তু পারছে না। মেয়েটার মুখটা অস্পষ্ট, কিন্তু ঠোঁটের ডান দিকে একটা বড় জরুল আছে। চাঁদের আলোয় ভয় ভয় মুখে আরেকজন কুয়োর পাশে দাঁড়িয়ে। সিনেমার পর্দার মতো মেয়েটা এবার বিনির সামনে আসতেই ঠান্ডা স্যাঁতস্যাঁতে একটা আঠালো জিনিস যেন বিনির সারা শরীরকে চাপটে ধরল।
এ কে? এ কাকে দেখছে বিনি? এই চেহারা তো সে রোজ সকালে আয়নাতে দেখতে পায়। এবার কুয়োর মধ্যে পড়ে যাওয়া মেয়েটি আর্তনাদ করে ওঠে। মেয়েটিকে বাঁচাতে কুয়োর অনেক গভীরে নিজের হাত বাড়িয়ে দেয়। একটা ঠান্ডা হাত বিনির হাত জড়িয়ে ধরে। সে উঠে আসছে। বিনি পেরেছে তাকে বাঁচাতে, কিন্তু কিন্তু এ কি? হায় ভগবান, এ কি করে সম্ভব? কুয়োর মধ্যে পড়ে যাওয়া মেয়ের সাথেও বিনির হুবহু মিল, শুধু ঠোঁটের কোণে সে জরুলটা আলাদা। বিনি ভয়ে হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু পারে না। ক্রমশ হাত টেনে ধরছে নিচের থেকে। বিনির শরীরের প্রায় অর্ধেক অংশ কুয়োর মধ্যে ঝুলছে, আর তখনই বাইরে দাঁড়িয়ে থাকা বিনির চেহারার মেয়েটি এক ধাক্কায় তাকে ফেলে দেয় সে কুয়োর গভীরে। একটা আর্তনাদ করে ঘুমটা ভেঙে যায় বিনির। সারা শরীর ঠক ঠক করে কাঁপছে তখনও। জানলার বাইরে সে কৃষ্ণচূড়া আর বোগেনভেলিয়া গাছ দুটো যেন অশরীরীর মতো তার দিকে তাকিয়ে। কিছু একটা অস্বাভাবিক আছে সেই দিকে। এক দৃষ্টে বিনি গাছ দুটো দেখতে থাকে। অন্ধকারে দুটো জ্বলন্ত অগ্নিপিণ্ড যেন তপ করে জ্বলেই নিভে গেল। সে ছিটকে পড়ে গেল খাটের উপর। একটা ঠান্ডা কিছু হাতের নিচে অনুভব করল। তাড়াতাড়ি ঘরের লাইট জ্বালিয়ে দেখে খাটের ওপর খোলা সেই চামড়ায় বাঁধানো খাতা। আরো কিছু নতুন লেখা আছে তার পাতায়। একটা ঠিকানা, উত্তরসূরির ঠিকানা। তখনই ফোনে টুং করে মেসেজ আসে। সুতোপার মেসেজ। রাত 1:05। ওই বাড়িটা নিজের উত্তরসূরি খুঁজে নেয়। যোগ্য ব্যক্তিকে সে টেনে আনে তার কাছে। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে এইসব কথা বিশ্বাস করা অসম্ভব। তবুও বলছি, যে একবার ওই অভিশাপের সংস্পর্শে এসেছে, সে আর কোনো দিনও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। তুই এখানে ভুলেও আসিস না বিনি। বিনির আগের মেসেজটা এখনো ডেলিভার হয়নি, অথচ এই মেসেজটা এলো। সুতোপার ফোনটা তো এখনো বন্ধ। এগুলো কিভাবে সম্ভব? মাথার সব তালগোল পাকিয়ে যাচ্ছে তার। প্রযুক্তিগত ত্রুটি। এসব ভেবেই নিজেকে নিজে সান্ত্বনা দেয়। তবে মনের মধ্যেকার খচখচানি কিছুতেই দূর হয় না। পরদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল। অ্যালার্ম বেজে বেজে বন্ধ হয়ে গেছে। ফোনটা অনবরত বেজে যাচ্ছে। মাসি দিম্মা এসে ডাকতেই ধর্মড়িয়ে বিছানায় উঠে বসে। ফোনের স্ক্রিনে জল করছে সুতোপার নাম। ফোনটা ধরতে গিয়ে কেটে গেল। 5-5টা মিস কল। তখনই আবার ফোন করে। রিং হচ্ছে। ওপাশ থেকে এক পুরুষের কণ্ঠের শব্দ। হ্যালো, সুপ্রকাশ বলছি, সুতোপার স্বামী। নমস্কার, আমি বিনিতা। আমি সুতোপার বন্ধু। ওর সঙ্গে একই কলেজে। জানি, গত কয়েক সপ্তাহ ধরে সুতপা আপনার কথাই কেবল বলতো। একটা বাড়ির খুব খোঁজ খবর করছিল। বলতো বাড়িটা নাকি খুব অদ্ভুত। কিন্তু 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 কি? আসলে ও কয়েকদিন ধরে সকালে বেরিয়ে যেত আর ফিরতো অনেক রাত করে। খুব বিধ্বস্ত অবস্থায় ফিরেছিল কয়েকদিন আগে। আমি অনেকবার জিজ্ঞেস করলাম, কিছুই খুলে বলল না। শুধু বলেছিল আপনার খুব বিপদ, যেমন করে হোক আপনার এখানে আসা আটকাতে হবে। তার পরের দিন খুব অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালে ভর্তি করলাম। আর আজ সকালে আসল দুঃসংবাদ, গতকাল রাতে ম্যাসিভ হার্ট অ্যাটাকে সুতপা মারা গেছে। কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ে সুপ্রকাশ। বিনির সব কথা যেন হারিয়ে গেছে। হাপুস নয়নে কাঁদতে থাকে সে। মনের মধ্যে একটাই কথা
পিনের মতো খোঁচা দিতে থাকলো। আমার জন্য কি সুতপার এই অবস্থা হলো? বিনি কোনো কথা বলছে না দেখে সুপ্রকাশ বলে, কিন্তু সুতপার সেরকম শারীরিক সমস্যা ছিল না, কিন্তু কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। এসব পরিস্থিতিতে কিভাবে সান্ত্বনা দিতে হয় জানে না বিনি। বিনির চোখ ফেটে জল বেরিয়ে আসে। আর কথা বলতে পারল না সে। ফোনটা কেটে দিল। মাথার ভেতর অজস্র প্রশ্নের ভিড়, অনেক অনেক অজানা প্রশ্নের ভিড় করে এলো বিনির মনে। কি এমন আছে ওই বাড়িতে? কিসের অভিশাপ? ঘরে বসে টেবিলে মাথা নিচু করে কাঁদছিল বিনি। একটা অনুশোচনা ওকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। সুতপার আজ যে পরিণতি হলো তা তো ওর জন্যই। কিন্তু কিন্তু ডায়েরিটা, তার লেখাগুলো এর পিছনে আছে কি? ওর চোখের জল দেখে মাসেদিম্মা অবাক হয়ে প্রশ্ন করেন, কি হয়েছে? কাঁদছিস কেন? ওই বাড়ির প্রসঙ্গ সযত্নে বাদ দিয়ে বাকি সব কথা খুলে বলে বিনি। কথার খেই হারিয়ে ফেলে মাঝে মধ্যে। মাসেদিম্মা আর বেশি প্রশ্ন না করেই ঘর ছেড়ে বেরিয়ে যায়। বিছানা ছেড়ে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় বিনি। মেঝের উপর আধখোলা অবস্থায় পড়ে আছে ডায়েরিটা। পৃষ্ঠার উপর জল জল করছে উত্তরসূরির ঠিকানা। না 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 না, এইভাবে চললে আমি পাগল হয়ে যাব। যেতেই হবে, আমাকে সেখানে যেতেই হবে। তারপর কপালে যা আছে তাই হবে। এবড়ো খেবড়ো পাথুরে জমি চারিদিকে। দূরে শাল, পিয়াল, মহুয়া, বগরা এইসব গাছ প্রহরীর মতো দাঁড়িয়ে। হাত ঘড়িতে রেডিয়ামের আলো 7:30 সময় জানান দিচ্ছে। বিনি ভাবে সে কতক্ষণ এক মনে দাঁড়িয়ে আছে এখানে। সে জানে না। পুরুলিয়া থেকে একটা গাড়ি নিয়ে প্রায় ঘন্টা 3 রাস্তা অতিক্রম করে বাগমুন্টির ভংচুমুড়ি গ্রামের প্রান্তে খুঁজে পাওয়া গেল সেই বাড়িটা। আস্তে আস্তে গাড়ির চালক বলেছিল ঝাড়খণ্ড বর্ডার খুব কাছে। অযোধ্যা পাহাড়কে অতিক্রম করার সময় পরন্ত বিকেলে মায়াময় রং একটা মন খারাপের মিহি তন্তু জাল বুনছিল বিনির চিন্তনে। কেন এলাম আমি এখানে? কিসের টানে? এইসব কথাই সে ভাবছিল। তাও আবার বাড়িতে মিথ্যে কথা বলে। মাসিদিম্মার মুখটা দেখে খুব কষ্ট হচ্ছিল বিনির। বড় মা শরীর খারাপ, তবু তাকে ছেড়ে আসতে হয়েছে। বরফের ঠান্ডা সূঁচ যেন ক্রমাগত খোঁচা দিয়ে চলেছে তাকে। কে যেন বলে চলেছে, ফিরে যাও বিনি, ফিরে যাও, সামনে বিপদ, ফিরে যাও। রাতের অন্ধকারেও বাড়িটাকে চাঁদের মায়াবী আলোয় অসম্ভব সুন্দরী দেখাচ্ছিল। 3 তলা বাড়ির সামনে লম্বা বারান্দা। মোটা মোটা থামগুলো যেন শক্ত হাতের মধ্যে বাড়িটাকে আঁকড়ে রেখেছে। বাড়ির সদর দরজায় কোনো তালা ছিল না। মূল ফটকে চাপ দিতেই ক্যাচ শব্দে লোহার গেটটা খুলে গেল। ধীর পায়ে ভেতরে ঢুকে আসে বিনি। চারিদিক একেবারে নিস্তব্ধ, কেউ কোথাও নেই। মূল বাড়ির ভেতরে ঢোকার সাহস তার এখনো নেই। সুতপার শেষ সময়ের কথাগুলো তার মাথার ভেতর তখনও ঘুরছিল। এতদিন ধরে যে বাড়ি নিয়ে এত চিন্তা ভাবনা, সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে বিনি। গলাটা কেমন যেন বন্ধ হয়ে আসে। 2-3 বার চেষ্টা করার পর বিনি প্রশ্ন করে, কেউ
আছেন? না, কোনো উত্তর আসেনি। উত্তরের প্রত্যাশাও করে না বিনি। এভাবে মশার অত্যাচারে দাঁড়িয়ে থাকা একেবারে অসম্ভব। এক পা দু পা করে বাড়িটার দিকে এগিয়ে যায় সে। ধীরে ধীরে বাড়িটা আরো স্পষ্ট হয়ে উঠছে ওর চোখের সামনে। বিনির মনে হলো কোনো পুরনো জমিদার বাড়ি, অতি সাধারণ একটা বাড়ির মতোই যেন দাঁড়িয়ে আছে সে। একটা ঘরের দিকে এগিয়ে যায় সে। পরীক্ষা করে দেখে নিচের তলার ঘরগুলো সমস্ত বন্ধ। মনের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করে তার, কেউ কি থাকে না নাকি এখানে? কাউকেই তো দেখতে পাচ্ছি না। একটা টর্চ জ্বালিয়ে বিনি দোতলায় উঠে গেল। লম্বা বারান্দার ডান দিকে 3 তলায় ওঠার সিঁড়ি, বাম দিকে সারিবদ্ধ ঘর। অধিকাংশ ঘর বসবাসের অযোগ্য। একটা ঘর একটু থাকার মতো, যেন বিনি আসবে বলেই কেউ পরিষ্কার করে রেখেছে। চারিদিকে কেউ নেই। সাহস ধীরে ধীরে বাড়ছে বিনির। ঘরটার ভেতর উঁকি দিয়ে দেখে, তারপর ঢুকে পড়ে। ঘরটায় একটা বড় পালঙ্ক, আর দেওয়াল জুড়ে একটা বিশাল পোর্ট্রেট রয়েছে। ছবিটা এতটাই অস্পষ্ট যে বোঝা যাচ্ছে না ছবিটা পুরুষের না মহিলার। ঘরের মধ্যে আসবাবপত্র নেই বললেই চলে। কেবল একটা কাঠের আলমারি রয়েছে। টর্চটা এক হাতে শক্ত করে ধরে বিনি আলমারি খুলতেই একটা বরফের সাপ যেন বিনির মেরুদণ্ড বেয়ে উঠে এসেছে। এ কি দেখছে সে? আলমারির মধ্যে একজন দাঁড়িয়ে বিনির দিকে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সেই চোখের দৃষ্টিতে একটা ক্রূরতা ছিল। সেটা আধো অন্ধকারে বিনি স্পষ্ট দেখতে পেল। কিন্তু এ কে? এ তো বিনির চেহারা। আর ঠোঁটের কোণে সেই জরুল। ঠান্ডা ভয়টা বিনির কণার নলিটা সাপের মতো পেঁচিয়ে ধরেছে। মুখের সমস্ত লালা যেন শুকিয়ে যাচ্ছে। জল। আচমকা পিছন থেকে কে? বিনির হাতে টর্চটা মেঝেতে পড়ে দপ দপ করতে করতে নেভে গেল। ঘরের বাইরে লণ্ঠন হাতে একজন মহিলা দাঁড়িয়ে। বিনি ভয়ে দুপা পিছিয়ে গেল আলমারির দিকে। সেটার একটা পাল্লা বন্ধ হয়ে যাবে এমন সময় মহিলা অনেকটা সামনে এসে পড়লেন। কে তুমি? ভয়ে আতঙ্কে জড়িয়ে জড়িয়ে বিনি আলমারির দিকে ইঙ্গিত করতেই সে কণ্ঠস্বর বলে ওঠে, ওটা আয়না, ওখানে কেউ নেই। সত্যি কি ওটা আয়না? বিনির বিশ্বাস হয় না। প্রতিবিম্ব কি এত জীবন্ত হয়? আর জরুরটা না, অন্ধকারে কি সে ভুল দেখেছে? এইসব ভেবেই নিজেকে সান্ত্বনা দেয় সে। ব্যাগ থেকে জলের বোতল বের করে গোগ্রাসে জল পান করে। এক বৃদ্ধা লণ্ঠন নিয়ে এগিয়ে এলেন তার দিকে। বলিরেখায় ভরা চেহারা। বয়স কত হবে তা আন্দাজ করা অসম্ভব। 80, 90 বা তারও বেশি হতে পারে। বৃদ্ধা যেন যুগ যুগান্তর ধরে বেঁচে আছেন এই পৃথিবীতে। বৃদ্ধার চোখ দুটো ছানি পড়া সাদা। সে চোখে দৃষ্টি আছে কিনা বোঝা যায় না। হাতের শিরা উপশিরাগুলো একেবারে স্পষ্ট। তার জীর্ণ শরীর থেকে একটা ভেজা কাপড়ের গন্ধ আসছে। অনেক বেশি সময় ধরে জলে থাকলে যেমন গন্ধ হয় ঠিক তেমন। পুরো ঘর জুড়ে জলের ক্ষীণ রেখা দেখা যাচ্ছে। বৃদ্ধার গা যেন সিঁটিয়ে আছে। বিনি ভয়ে দুপা পিছিয়ে গেল। অমনি জোরে শব্দ করে আলমারির পাল্লা দুটো বন্ধ হয়ে গেল। সেই শব্দে বিনির বুকটা ধড়াস করে ওঠে।
এখনো স্বাভাবিক হতে পারছে না সে। এত শান্ত পরিবেশে হঠাৎ করে এত কিছু একসাথে ঘটে যাওয়ায় হৃৎপিণ্ডের কম্পন যেন থামতেই চাইছে না। বৃদ্ধার মুখে একটা করুণা মেশানো হাসি ফুটে উঠেছে। ক্ষীণ স্বরে বলেন, সবই নিয়তি, এদিকে এসো। মানে কিসের নিয়তি? কার নিয়তি? বিনির প্রশ্নের উত্তর না দিয়ে এগিয়ে যান বৃদ্ধা। কিছু না বুঝেই বিনি তাকে অনুসরণ করে চলে। ওরা দুজনেই পাশের একটা ঘরে এসে বসে। ঘরটায় একটা উজ্জ্বল হ্যারিকেন জ্বলছে। এই ঘরে আসবাব বলতে একটা ছোট চৌকি আর ঘরের কোণে একটা জলের কুঁজো। ঘরের দুই দেওয়ালের মাঝে লম্বালম্বি দুটো দড়ি ঝুলছে। তাতেই কিছু অগোছালো জামা কাপড় ঝুলন্ত অবস্থায় রাখা আছে। বৃদ্ধা এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে দেখে বিনি নিজেই বলা শুরু করে, আসলে আমি আমি পথ ভুল করে এদিকে এসে পড়েছি। বৃদ্ধা একেবারে নির্বিকার মুখে শুনছে। বিনি আবার বলে, আমি কলকাতা থেকে আসছিলাম। আসলে আমি এই জায়গায় নতুন, তাই ঠিক চিনতে পারিনি। বৃদ্ধার যেন এইবারও কোনো হেলদোল নেই, যেন বিনির কথাগুলো শুনতেই পাচ্ছেন না তিনি। এক অন্তর্ভেদী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন শটান বিনির দিকে। বিনি কিন্তু কথার ফাঁকে ফাঁকে আভার খাতার কথাটা বেমালুম চেপে গেল। বৃদ্ধা একটু ব্যঙ্গাত্মক হাসি হেসে বললেন, শুধু কি পথ ভুল করে নাকি পথ চিনে? আবার একটা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, ওই যে বললাম, সবই নিয়তি। বিনি এবার একটু ইতস্তত করে বলে, কেউ থাকে না এই বাড়িতে? আমি থাকি। আর যেমন তুমি এলে, এরকম মাঝে মাঝে কেউ পথ ভুল করে আসলে সে থাকে। ও আচ্ছা, আমি কাল সকালেই চলে যাব। আপনার কোনো অসুবিধা হবে না তো? বৃদ্ধা আর কোনো উত্তর না দিয়ে ঘরের বাইরে চলে গেলেন। বিনি মনে মনে ভাবে, মৌনং সম্মতি রক্ষণং। আজ রাতটা আছে তার কাছে এ বাড়িকে ভালো করে জানার জন্য। বিনি মনে মনে ভাবে, বৃদ্ধা ঘুমিয়ে পড়লে বাড়িটা খুঁজে দেখতে হবে। আভা কোথায়? আবার মাসিরিম্মা, বড় মা কি আজও বেঁচে আছেন? যদি থাকে তাহলে তারা এখন কোথায়? হঠাৎ খাতাটার কথা মনে পড়ে বিনির। মনের মধ্যে ঘুরছে, বিনি চেয়েছিল খাতাটা একবারই বাড়িতে নিয়ে আসুক। সে আজ অচেনা অজানা এক বাড়িতে রাত কাটাবে, জানতে চেষ্টা করবে কি এমন অভিশাপ। তারপর খাতাটাকে আরো কিছু বলতে চায়। ওর মধ্যে কি আরো কিছু লেখা থাকবে? কে লিখেছে ডায়েরিটা? এই বৃদ্ধা? না, তা তার মনে হয় না। বিল্টু দিদি? আভা কোথায়? এসব প্রশ্নের উত্তরের জন্য সেটা আরেকবার পড়া প্রয়োজন। বিনি তন্ন তন্ন করে ব্যাগ খুঁজে খাতার চিহ্ন পর্যন্ত পেল না, কিন্তু স্পষ্ট মনে আছে ট্রেনেও ব্যাগের ভিতর সেটা ছিল না। ডায়েরিটা খুঁজে না পেয়ে ব্যর্থ মনোরথ হয়ে বসেছিল বিনি। অল্প অল্প খিদে পাচ্ছে। কিছু শুকনো খাবার খেয়ে জল পান করতে গিয়ে দেখে জল শেষ। বেশ অনেকক্ষণ হলো বৃদ্ধা ঘরে আসেননি। হ্যারিকেন উঁচিয়ে বৃদ্ধার খোঁজে বাইরে বেরিয়ে বিনি দেখে কাজল কালো রঙে রাঙিয়ে নিয়ে রহস্যময় উত্তরসূরি নিজেকে আড়াল করে নিয়েছে। একটা খসখস শব্দ আসছে বাইরে থেকে। চারিদিকে এত অন্ধকার যে হ্যারিকেনের স্বল্প আলোয় জায়গাটাকে আরো বেশি রহস্য ঘন করে তুলেছে। তবুও সেই আলোর শব্দের উৎস লক্ষ্য করে এগোতে থাকে।
দেওয়াল ধরে ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। শব্দটা এখনো আসছে, যেন বদ্ধ কোনো পাইপের মধ্যে দিয়ে কেউ বারবার উঠছে আর নামছে। একটা জায়গায় এসে থামে বিনি। পায়ের নিচে সাথে জমি। চারিদিকে তাকিয়ে দেখে একটু দূরে কপিকল লাগানো কুঁয়ো। বিনি একটু দূরেই দাঁড়িয়ে আছে। কুঁয়োর পাশে এক অবয়বকে দেখতে পেল বিনি। সলতেটা একটু উস্কে দিতেই যা চোখে পড়ল তাতে বিনির সারা শরীরকে আবার বরফের সাপটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। নিজেকে আটকাতে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আটকাতে পারছে না। কেউ যেন টেনে নিয়ে যাচ্ছে তাকে ওই কুঁয়োর দিকে। বিনি জানতো না সেখানে পৌঁছলে আরেকটা কালো ভয় অপেক্ষা করছে তার জন্য। একটা সরীসৃপ প্রাণী কুঁয়োর দেওয়াল বেয়ে উঠে এসেছে। চার পেয়ে জিপটা বুকে হেঁটে এগিয়ে আসছে বৃদ্ধার দিকে। বৃদ্ধার হাতে ধরা কালো রঙের একটা কিছু। বিনি আর্তনাদ করে ওঠে। কোথায় পেলেন আপনি? কিন্তু অনেক দেরি হয়ে গেছে। বৃদ্ধা খাতাটা ঝুপ শব্দ করে কুঁয়োর মধ্যে ফেলে দিতেই প্রাণীটা বিদ্যুতের গতিতে সেই দিকে ঝাঁপ দিল। ফেলে দিতেই হাসতে হাসতে বৃদ্ধা বললেন, জীবন কাটি ওর কাছে রইল আমার ছুটি। প্রাণীটার সারা শরীর মাছের মতো আঁশে ভরা, চুলহীন মাথা, চোখ দুটো সিদ্ধ ডিমের মতো কোটর থেকে বেরিয়ে এসেছে। সেই চোখে হলুদ হ্যারিকেনের আলো তীক্ষ্ণ ছুরির ফলার মতো প্রতিফলিত হচ্ছিল। প্রাণীটার গাল দুটো অস্বাভাবিক লম্বা আর দুগাল বসা। এত বিভৎস চেহারা কোনো নরকের প্রাণীর হতে পারে তা বিনির জানা নেই। জীবটা করুণ অথচ তীক্ষ্ণ আর্তনাদ করতে করতে কুয়োর ভেতর মিলিয়ে গেল। ভয়ে আতঙ্কে বিনি পাথর হয়ে গেছে। হাত থেকে হ্যারিকেনটা পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কালো রঙের ধোঁয়া স্তূপ চারদিক থেকে যেন ছুটে এলো সেখানে। বিনির গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে। গো গো একটা শব্দ বেরোচ্ছে শুধু। ইন্দ্রিয় শিথিল হওয়ার আগে বিনি শুধু দেখল ঘন কালো আঁধারে ওই বৃদ্ধার চোখ দুটো আগুনের পিণ্ডের মতো জ্বলছে। জ্ঞান ফিরতেই বিনির শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। সারা শরীর ঘামে ভিজে গেছে। জিভটা যেন শুকিয়ে শুষ্ক মরুভূমি হয়ে গেছে। একটু জল চাই, কিন্তু কোনো আওয়াজ করতে পারল না সে। সেভাবেই পড়েছিল। মাসি দিম্মা আর বড়মার কথা ভেবে কষ্টে চোখে জল চলে এলো। কি মারাত্মক ভুল বিনি করেছে। সুতপা চলে যাওয়ার আগেও বারবার বারণ করেছিল। এমনকি কিছু না যেন মাসি দিম্মার চোখের দৃষ্টি বলে দিয়েছিল পুরুনিয়ায় না যেতে। কিন্তু সবই নিয়তি। এই কথাটাই সেই বৃদ্ধ বারবার করে বলেছিলেন না? হ্যাঁ, ঠিক তাই, সবই নিয়তি। খানিকটা স্থিত হতেই বিনি চেষ্টা করল উঠে দাঁড়িয়ে চারিদিক ঠাহর করতে। কোথায় আছে ও? মাথার উপর অনেক দূরে এক টুকরো আকাশ দেখা যাচ্ছে। জলের ভেতর যেমন কাঁপা কাঁপা চাঁদ দেখা যায়, আকাশের গায়ে কাস্তের ফলার মতো চাঁদটা যেন খুব কাঁপছে। বিনি বুঝতে পারে না সে কোথায় আছে। হঠাৎ সে দেখে অনেক দূরে সেই বৃদ্ধা দাঁড়িয়ে, যেন টানেলের এক পাশে সে, অপর পাশে সেই বৃদ্ধা। কর্কশ কণ্ঠে বলে ওঠেন, সব নিয়তির খেলা বিনি। তুমি জানো তুমি এখন কোথায়? অনেক কষ্ট করে কিছু বলার চেষ্টা করতেই একটা তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে আসে বিনির গলা থেকে। হঠাৎ বৃদ্ধা কোথায় যেন একটা চলে গেলেন।
ঠান্ডা জলে সারা শরীরে কাঁপুনি ধরে যাচ্ছে তার। শরীরের নিচের অংশ অবশ, পায়ের উপস্থিতি অনুভূত হচ্ছে না বিনির। শরীর ধীরে ধীরে ক্লান্ত অবসন্ন হয়ে আসে, জলের উপরে ছেড়ে দেয় নিজেকে। খুব অদ্ভুতভাবে ভাসতে থাকে সে। চোখ পড়ে 3 তলার ছাদের দিকে। ডায়েরির কিছু অংশের দৃশ্যের সঙ্গে কি মিল! সে জালি অন্ধকারে নিমজ্জিত অবস্থায় দাঁড়িয়ে আছে একটা মেয়ে। এত আবছায়া, তবুও বিনি যেন তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। মুখ থেকে অস্ফুট স্বরে বলে ওঠে, দূর থেকে বৃদ্ধার কণ্ঠস্বর ভেসে আসে, গল্প শুনবে না? এবারের অভিশাপের ইতিহাস, যার জন্য তুমি ছুটে এসেছ। বিনি নিরুত্তর। আবার আবার সেই কণ্ঠস্বর, একটা গল্প বলি শোনো। এই গল্প স্বাধীনতার আগের। এই গল্প এই বাড়ির উত্তরসূরির গল্প। তখন এই বাঘমুন্ডিতে শুধু সাঁওতাল উপজাতির বাস। এমনই এক সময় হিরেন তালুকদার নামের এক লোভী শয়তান হিজলপোতা গ্রামের মন্দির থেকে দেবী মায়ের গয়না চুরি করে এখানে পালিয়ে আসে। অনেক খোঁজ খবর করেও কেউ তাকে ধরতে পারেনি। পারবে কি করে? সে তখন বিজয় রায় নামে এই গাঁয়ে অঘোষিত জমিদার। হিরেন তালুকদার ওরফে বিজয় রায় এই গ্রামে বাড়ি বানিয়ে থাকা মনস্থির করে। একে তো তার গ্রাম থেকে এই গাঁ অনেক দূরে, আর এই গ্রামের মুখ্য মানুষেরা তাকে বেশ সম্মান করতে শুরু করেছিল। কিন্তু গোলমাল বাঁধল অন্যত্র। জমি কিনে বাড়ি বানাতে গেলেই মাটি ধসে ভিত বেঁকে যায়। শহরের পাকা মিস্ত্রি টাকার উপায় নেই, পাছে তারা বিজয় রায়কে চিনে ফেলে। তো এই গায়ের এক সাঁওতাল গুণিন বুদ্ধি দিলেন, ডাঁড়িনিকে খুশি করতে পারলেই তার পথে সব বাধা দূর হবে। কিন্তু সত্যি কথা বলেনি সে। ডাঁড়িনিকে শান্ত করতে হলে আরো অনেক উপাচার পালন করতে হয়। সেসব কিছুই কিন্তু করা হয়নি। গরিব চাষা বিরসার 13 বছরের মেয়ে ময়নাকে তুলে আনা হয় এখানে। এই পরিত্যক্ত কুয়োর মধ্যে হাত পা বেঁধে তাকে ফেলে দেওয়া হলো। শুকনো কুয়োর মধ্যে জল আর খাবারের অভাবে তিলে তিলে মরল ময়না। কেউ জানতে পারেনি মেয়েটা কোথায় গেল। যেন ভোজবাজির মতো রাতারাতি উবে গেল সে। কিন্তু ময়না মরেনি। ডাঁড়িনি তাকে আজও বাঁচিয়ে রেখেছে এই বাড়িতে। ওই কুয়োর মধ্যে সে আজও বেঁচে আছে ডাঁড়িনি রূপে। ময়নার অভিশাপে বিজয় রায়ের কোনো বংশধর এই বাড়িতে থাকলে বেঁচে থাকে না। সে যেমন কষ্ট পেয়েছে, তেমনি সে বন্দি করে শিকারকে এই পোড়ো বাড়ির বন্দিখানায়। বিজয় রায়ের বংশে বাতি দেওয়ার লোক ছিল না। সন্তান শোকে উন্মত্ত বিজয় রায়ের বউ তার বোনের মেয়েকে নিজের মেয়ের মতো মানুষ করে। কালে কালে সে হয়ে যায় এই বাড়ির বড় মা। বড় মা বন্দী হয় উত্তরসূরির চক্রতে। কালের পর কাল কাটে, বাড়িটা খুঁজে আনে তার পরবর্তী পছন্দের শিকার। যেমন আভার খাতাটা খুঁজে এনেছে তোমায়। কিন্তু কিন্তু আমি কেন আমি কেন? আবার অট্টহাসিতে ফেটে পড়েন বৃদ্ধা। তুমি তো আমাদেরই একজন। তোমায় অনাথ আশ্রমে দিয়ে এসেছিল মাসি দিম্মার ছোট মেয়ে। বড় মা আগেই বলেছিল, কিন্তু তোমার মা শোনেনি।
ভেবেছিল অনাথ আশ্রমে দিলেই এই বাড়ির অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে। ভুল ভুল, সব ভুল। ওই খাতাটা খুঁজে বের করবে তার পরের জনকে, তুমিও মুক্তি পাবে। ও প্রতি মাসে একবার বেরিয়ে আসবে ওই কুয়োর ভিতর থেকে, নিয়ে যাবে ওই অতল পাতালে কুয়োর ভিতর, খুঁজে দেখার সুযোগ দেবে। যত তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবে তত তাড়াতাড়ি মুক্তি পাবে। বিনি অবাক হয়ে সব শুনছিল। বৃদ্ধা এবার চুপ করে। বিনি ক্ষীণ স্বরে জিজ্ঞাসা করে, আবা কোথায়? আর বড় মা, মাসি দিম্মা? বড় মা আর মাসি দিম্মা মুক্তি পেয়ে গেছেন অনেক আগেই। আমি আভা, না না আমি বিনি, এই দেখো। বলতে বলতে বৃদ্ধার শরীরটা পরিবর্তন লক্ষ্য করে বিনি। সেই একই চেহারা, এক চুল, সব এক, শুধু ঠোঁটের কোণে সেই কালো জরুল। কুয়োর মধ্যে থেকে কখন যে বিনি বেরিয়ে এসেছে সে খেয়াল তার নেই। মৃদু বাতাস চোখে মুখে লাগতেই হতভম্ব বিনি শারীরিক মানসিক ক্লান্তিতে মাটিতে লুটিয়ে পড়ে। বৃদ্ধা অনর্গল বলে যাচ্ছে একটাই কথা, আমি বিনি, আমি বিনি, বিনি। মাথা ঝিমঝিম করছে তার। সে কথার মাঝেই অলৌকিক জাদু বলে সে কখন যেন ঘরে এসে পড়েছে। কাঠের আলমারির পাল্লা দুটো খুলে গেল। ভিতরের আয়নায় বিনির চেহারার প্রতিবিম্ব প্রতিফলিত হয়, আর তাতেই সে দেখল আয়নায় ওটা কার ছবি ফুটে উঠেছে। হয়তো বিনি নয়, বরং বিনির শরীর বদলে গেছে সেই বৃদ্ধার চেহারায়। আভা মুক্তি পেয়েছে। এবারে বিনির পালা। সে বেঁচে থাকবে, কিন্তু আভার শরীর নিয়ে। তাকে খুঁজতে হবে পরের উত্তরসূরি। আকাশের গায়ে রং লেগেছে। কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় হবে। বিনির শরীর নিয়ে আভা বেরিয়ে আসে সেই বাড়ি থেকে। আজ তার মুক্তি। একটা দমকা হাওয়া বয়ে আসে বাড়িটার চারপাশে। ঝনঝন শব্দে মূল ফটক বন্ধ হয়ে যায়। খাতাটা কোথায়? হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে বিনি। কুয়োর ভেতরে সেই ভয়ানক জিপটার কাছে সেই খাতা আছে। ঘরের দরজাটা ভেজানো আছে, আমি বন্ধ করে দিইনি, কিন্তু কি এসে যায় তাতে? ও আসলেই দরজা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। ত্রস্ত বলির পাঁঠার মতো হাড়ি কাঠে মাথা ঢুকিয়ে বসে থাকতে হবে। কান অব্দি চেরা শীতল হাসি নিয়ে সে আমার দিকে এগিয়ে আসে। চুলের মুঠি ধরে নিয়ে যাবে ওই অতল পাতালে। খুঁজতে থাকি, সে খোঁজার কোনো শেষ নেই। একটা টিকটিক শব্দ বেঁচে চলে অবিরাম, যেন জানান দেয় আমার জন্ম নেই, মৃত্যু নেই, আছে শুধু খোঁজার চেষ্টা। খুঁজতে হবে পরের উত্তরসূরিকে। আজ বিনি জানে এ বাড়ি বড় ভয়ানক। সে তার পছন্দের মানুষকে ঠিক খুঁজে বের করবে। এ অভিশাপ পিছু ছাড়ে না। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ফেয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শুভরাত্রি।